তো আমরা আলোচনা করছি এর আগে যে ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালু যদি আমরা আস্তে আস্তে কি করি, হ্রাস করি, সেক্ষেত্রে আমাদের প্রথমত ম্যাগনেটিক ফ্লাক্স এর ভ্যালু হ্রাস পায়। পরবর্তীতে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড কে কনস্ট্যান্ট রেখে বি এর ভ্যালু কনস্ট্যান্ট রেখে এরিয়াকে বড় থেকে ছোট করে দেই, প্রথমে এত বড় এরিয়া ছিল পরে ছোট এরিয়া করে দিছি, সেক্ষেত্রে আমাদের ফ্লাক্স এর মানও কি হ্রাস পাইছে। তার মানে ফ্লাক্স এর প্রপোর্শনাল টু এ। তৃতীয় ক্ষেত্রে আমরা যদি ফ্লাক্সটাকে, এই যেটা ফ্লাক্স, সরি এটা এরিয়া, এরিয়া ফ্লাক্সটাকে মানে 6টা ম্যাগনেটিক লাইন এটাকে কাট করছে, এই কারণে ফ্লাক্সের ভ্যালু 6। এখন আমরা যদি এটাকে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই এরিয়ার যে মানে তলটা আছে সেটাকে আমরা যদি 90 ডিগ্রিতে না রেখে, অ্যাকচুয়ালি এরিয়াটা এখানে 90 ডিগ্রিতে নাই, এরিয়ার ডিরেকশন সম্পর্কে তো আমরা বলা হয় না, একটু পরে আমি বলতেছি। তো যদি 90 ডিগ্রিতে না রেখে আমরা যদি একটা অ্যাঙ্গেলে রাখি, থিটা কোণে, ফর এক্সাম্পল আমি এখানে 60 করছি, সেক্ষেত্রে দেখো আমার ফ্লাক্স কিন্তু কাট করতেছে কম পরিমাণে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা কাট করতেছে। তাহলে এখানে কিন্তু আর ফ্লাক্সের ভ্যালু 6 থাকতেছে না, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এখানে ফ্লাক্সের ভ্যালু হয়ে যাইতেছে 6 থেকে 3। তার মানে এখানে আমাদের ফ্লাক্সটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। সেই আরেকটা জিনিস বোঝার জন্য আমাদের নতুন একটা জিনিস জানতে হবে যে তলেরও দিক আছে, বা তল বা ক্ষেত্রফল বা এরিয়া, যেটা এরিয়া বা তল বা প্লেন এর ডিরেকশন সম্পর্কে আমাদের জানতে হবে। তলের ডিরেকশন কেমন হয়? তলের দুই ধরনের ডিরেকশন হইতে পারে। এতদিন আমরা জেনে আসছি হয়তো তল স্কেলার রাশি বা প্লেন স্কেলার রাশি, আসলে ক্ষেত্র বিশেষ এটা স্কেলার, ক্ষেত্র বিশেষ এটা ভেক্টর। এই যে তলটা আছে, এই যে প্লেনটা আমি আঁকছি এক্স ওয়াই অ্যাক্সিস এর, ফর এক্সাম্পল, সেই তলটার তোমার আচ্ছা এটা এইভাবে আঁকার চেয়ে আমি যদি এইভাবে আঁকি তাহলে বেশি ভালো হয়। আচ্ছা এরকম একটা যদি তল বা প্লেন থাকে, সেই তল বা প্লেনের দুইটা ডিরেকশন হতে পারে। কোন দিক বরাবর? একটা তার উপরে, আর একটা তার নিচে। আমি তোমাকে একটু আগে বলছি যে তলের ডিরেকশন, বা তোমার যে খাতা আছে খাতার উপরের দিকে একটা ডিরেকশন হতে পারে, খাতার পিছনের দিকে বা নিচের দিকে আরেকটা ডিরেকশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা বলি এ ভেক্টর, ঠিক আছে, এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টরটা সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে, ঠিক আছে। তো তলের যে রেখা, এটা ধরো এরকম, তলের সাথে আমরা যদি পারপেন্ডিকুলার চিন্তা করি বা লম্ব চিন্তা করি, তখন এইটা আমাদের এরিয়া ভেক্টরের ডিরেকশন, ঠিক আছে। তাহলে এইটা যদি আমাদের তল হয়, এই তল থেকে যদি আমাদের লম্ব চিন্তা করতে হয় বা কল্পনা করতে হয়, লম্বটা কি এরকম হবে না, বাইরের থেকে বেরিয়ে আসতেছে, এরকম হবে লম্ব। আর এটা আমাদের তলের ডিরেকশন, ঠিক আছে, এটা তলের ডিরেকশন, ঠিক আছে। তো আমাদেরকে এই যে এরিয়া ভেক্টর যেটা আছে, এরিয়া ভেক্টরের সাথে আমাদের এই যে ম্যাগনেটিক লাইন বা আমাদের এই যে চুম্বক ক্ষেত্র যত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা আমাদের মেজার করতে হবে। এই এরিয়া ভেক্টরের সাথে চুম্বক ক্ষেত্র এখানে θ ডিগ্রি কোণ তৈরি করছে, ফর এক্সাম্পল, হ্যাঁ, θ ডিগ্রি কোণ তৈরি করছে। আগের বার কি হয়েছিল? আগের বার তাহলে আমাদের এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? এই আমাদের সেন্টার, এরিয়া ভেক্টর কাজ করবে এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাইতেছি এই এরিয়া ভেক্টরের সাথে, আমাদের ম্যাগনেটিক যে ফিল্ড বা লাইন বি কি অ্যালাইন করা অবস্থায় আছে। তলের ভেক্টর এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, দুইটা কি সেম ডিরেকশনে কাজ করতেছে। দুইটা যদি সেম ডিরেকশনে কাজ করে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত আমরা বলতে পারি? বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত? 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখানে 0 ডিগ্রি যখন, তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইতেছি। লাইন কিন্তু বলছে এই লাইনের সাথে এই ম্যাগনেটিক। অ্যাকচুয়ালি আমাদের মেজার করতে হয় কি, অ্যাকচুয়ালি এরপরে যখন ম্যাথ করবা তোমাকে অবশ্যই মেজার করতে হবে এই বি বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা দিয়ে বোঝা যাচ্ছে মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে আমাদের যখন বি আর এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন আমরা ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স পাচ্ছি।
আবার আমি যখন বিআর এর মধ্যবর্তী পরিমাণ জিরো থেকে কমায় একটু বাড়ায় থিটা অ্যাঙ্গেল করছি তখন ফ্লাক্সের পরিমাণ কমে যাইতেছে। তাহলে আমাকে বলো তো কোন ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন থিটা এবং ট্যান এই তিনটার মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা যদি হচ্ছে আস্তে আস্তে বাড়াই সেই ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। সাইনের ক্ষেত্রে কি হয়? সাইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে থিটা যদি ইনক্রিজ করো সাইন থিটা ইনক্রিজ হয়। বাট কজের ক্ষেত্রে কি থিটা যদি তুমি ইনক্রিজ করো সেটা যদি তুমি ইনক্রিজ করো কস সেটা কিন্তু ডিক্রিজ হয়। তাহলে কি আমাদের দুই নাম্বারটার সাথে মিলে যাইতেছে না? তোমার এখানে কি হয়েছে থিটা তুমি যখন 0 ডিগ্রি থেকে বাড়াইছো তখন কি ফ্লাক্সের মান কমে গেছে, তার মানে থিটা ইনক্রিজ করলে ম্যাগনেটিক ফ্লাক্স কমে গেছে। তার মানে কি? তার মানে আমাদের বলতে হবে বা বলতে পারি যে এইখানে ফ্লাক্সের ভ্যালু কস থিটার সাথে সমানুপাতিক, সাইন থিটার না। যদি থিটার ভ্যালু বাড়াইলে তোমার হচ্ছে ফ্লাক্সের ভ্যালু বাড়তো সেক্ষেত্রে আমরা বলতাম সাইন থিটার সমানুপাতিক। এখন থিটার ভ্যালু আমরা যখন বাড়াইতেছি তখন আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু হ্রাস পাচ্ছে বা কমতেছে। দ্যাটস ওয়াই আমরা বলবো হচ্ছে কি, দ্যাটস ওয়াই আমরা বলবো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু তোমার কস থিটা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে ম্যাগনেটিক ফ্লাক্স তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে? ম্যাগনেটিক ফ্লাক্স ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লাক্স ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই ইজ প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড বি। দুই হচ্ছে ফাই ইজ প্রপোর্শনাল টু এরিয়া যেটা হচ্ছে কাট করতেছে ম্যাগনেটিক ফিল্ডটাকে বা ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে। আর ফাই ইজ প্রপোর্শনাল টু তোমার কি কস থিটা, তাই না? তাহলে এই তিনটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি বলতে পারি? ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু এ বি কস থিটা। তো আমরা প্রপোর্শনাল টু আনার জন্য কি করি? সমানুপাতিক ধ্রুবক কে আনি। এক্সপেরিমেন্টালি আমরা কি দেখি? এক্সপেরিমেন্টালি এই কে এর ভ্যালু বা কনস্ট্যান্টের ভ্যালু বের করে দেখা গেছে এটা হচ্ছে কত? 1। তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াইলো? ফর্মুলা দাঁড়াইলো হচ্ছে ফাই বি, এটার ভ্যালু হচ্ছে এ বি কস থিটা। এখন তোমার এই সূত্রটা দেখে ব্রেইনে কি কিছু আসতেছে যে ভেক্টরের ডট গুণ বা ক্রস গুণ? যখন আমি ফার্স্টেই বলে নিছিলাম যে হচ্ছে কি, ফার্স্টেই বলছিলাম যে হচ্ছে তোমার কি এই ফ্লাক্স যেটা আছে এই ফ্লাক্সটা হচ্ছে তোমার একটা স্কেলার রাশি। তো ফ্লাক্স যদি স্কেলার রাশি হয় আমরা ভেক্টরের কোন গুণের মাধ্যমে স্কেলার কোয়ান্টিটি পাই? ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি আমরা পাই হচ্ছে ভেক্টরের ডট গুণের ক্ষেত্রে। তো ফ্লাক্স কে আমরা লিখি হচ্ছে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টরের ডট গুণ। ঠিক আছে, এই দুইটা ডট গুণ করলে যে ভ্যালু আসে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে, এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে, আবার আমি রিক্যাপ করি, এই ভেক্টরটা হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এরিয়া ভেক্টরের ডিরেকশন হচ্ছে যে দিকে তল আছে সেই তলের উপরে বা নিচে। ফর এক্সাম্পল আমার খাতার যে পেজ, এই পেজের উপরে অথবা খাতার পেজের নিচের দিকে যে কোনো একটা ডিরেকশনকে আমরা এরিয়া ভেক্টর ধরবো, হয় পিছনে অথবা সামনে, যে কোনো একটা, তোমার হাতে ফ্লেক্সিবিলিটি আছে। আর বি এর ডিরেকশন কি? বি এর ডিরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন বা তড়িৎ চুম্বক বলরেখার ডিরেকশন কি? উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে। আচ্ছা, এই দুইটা ডিরেকশন তুমি ক্লিয়ার, ভেক্টর রাশিও তোমার ক্লিয়ার। ঠিক আছে, তো আশা করি ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব। ঠিক আছে, তো আমরা এরপরের টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি।
এই জিনিসটা কি, কোনো কিছুর ঘনত্ব বলতে কি বোঝায় যে একক একক জিনিসের মধ্যে জিনিসটা কেমন আছে। যেমন নর্মাল যে ঘনত্ব সেটাকে আমরা কি m/v দ্বারা প্রকাশ করি, মানে কি একক আয়তনের জন্য যে ভর সেটাকে ঘনত্ব বলা হয় নর্মাল ফিজিক্স আমরা যেটাকে আলোচনা করি। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি, একক ক্ষেত্রফলে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এটা তো একটা এরিয়া, এরিয়ার একটা কি তোমার ক্ষেত্রফল হবে, এরিয়ার একটা ক্ষেত্রফল আছে, তাই না? একটা এরিয়া আছে, তো এরিয়াটা ধরো 5 স্কোয়ার সেন্টিমিটার। তো 5 স্কোয়ার সেন্টিমিটারের জন্য ফ্লাক্স হয় হচ্ছে 10, তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটারের জন্য ফ্লাক্স কত? 10/5 মানে কি 2। আমরা প্রতি একক ক্ষেত্রফলের জন্য 2টা করে ফ্লাক্স তৈরি হইতেছে। এইটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তাহলে আমরা কি বলতে পারি যে, সরি, তাহলে আমরা বলতে পারি না যে এ ক্ষেত্রফলের জন্য তোমার ফ্লাক্স তৈরি হয় হচ্ছে 5T। সুতরাং একক ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স তৈরি হবে কত? 5/8। এই 5/8 কে আমরা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলি। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে তুমি ভি দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা তীব্রতাকেই তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। আর ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা হচ্ছে ডেন্সিটিটাকে আমরা কি চৌম্বক ক্ষেত্র বলি। তো চুম্বক ক্ষেত্র যে কথা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিও একই কথা। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগে যে সূত্র শিখলাম, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখো তো, এখানে যদি cos থিটার ক্ষেত্রে থিটার ভ্যালু যদি আমাদের 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ বলতে পারি না? এখানে যদি থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হয়, তাহলে আমাদের cos থিটার ভ্যালু কি, cos 0 এর মান 1, তাহলে ফাই ইজ ইকুয়াল টু এ বি, তাহলে বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। এটা কিন্তু বলা যায়। তার মানে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে যখন ক্ষেত্রফলের সাথে ম্যাগনেটিক ফিল্ড 0 ডিগ্রিতে বা প্যারালালি অবস্থান করে, সেই ক্ষেত্রের জন্য যে তড়িৎ ক্ষেত্র পাওয়া যায় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা তড়িৎ চুম্বক ক্ষেত্র। তো এটা সংজ্ঞা কিভাবে দিবা? সংজ্ঞা যদি আসে তাহলে কি বলতে হবে? বলতে হবে হচ্ছে কোন চৌম্বক ক্ষেত্রে বলছি একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে ফ্লাক্স প্রবাহিত হয় বা প্রবাহিত ফ্লাক্সকে লম্ব হবে না? ঠিক আছে। কোন চৌম্বক ক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বৈলম্ব হয়ে মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে তোমার চৌম্বক ফ্লাক্স ডেনসিটি বলে। ঠিক আছে। আশা করি চৌম্বক ফ্লাক্স ডেনসিটি সম্পর্কেও আমাদের ভালো একটা ধারণা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি পড়াশোনা করব? এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াশোনা করব, সেটা হচ্ছে তোমার, আমরা লেকচারের শুরুতে বলছে আজকে আমাদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে চৌম্বক ফ্লাক্স করা, আর হচ্ছে গতিশীল আধানের উপর সূচক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে বলটা তৈরি হয়, সেই বলটা অ্যানালাইসিস করা এবং বের করা। তো আমরা ফ্লাক্স সম্পর্কে মোটামুটি পড়াশোনা শেষ করছি বলতে গেলে। এরপরে আমরা হচ্ছে তোমার কি বলে গতিশীল চুম্বক ক্ষেত্রের উপর যে বল আছে সেটা আলোচনা করবে। আচ্ছা, এর আগে আমরা কতগুলা ম্যাথ প্র্যাকটিস করতে পারি? আচ্ছা, আমরা কতগুলা ম্যাথ প্র্যাকটিস করি, হ্যাঁ।
যে থিওরি পড়লাম এটার উপর বেস করে আমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারি। তো আমাদের কোশ্চেন আছে 0.3 মিটার ব্যাসার্ধের ব্যাসার্ধের 6 টি পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী আর 10 টেসলা মানের সমচৌম্বক ক্ষেত্রের সাথে তিরিশ ডিগ্রি কোণে হেলানো আছে। হ্যাঁ, ওই কুণ্ডলীর সাথে জড়িত ধর্ম ক্লাস বের করতে হবে। কোশ্চেনে কি বলছে আবার যদি আমরা একটু করি, 0.3 মিটার ব্যাসার্ধে 6 টি পাকের একটি সুষমবৃত্তাকার কুণ্ডলী 10 টেসলা মানের সুসমচুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে। ওই কুণ্ডলীর সাথে জড়িত মোট চুম্বক ফ্লাক্স নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের ঘটনাটা কি বলছে? ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে আগে কি, প্রথমে কি তোমাকে আগে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, তাই তো? এখানে হচ্ছে 10 টেসলা মানে ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমাদের ধরো হচ্ছে কি হচ্ছে আমাদের ম্যাগনেট। ম্যাগনেট না থাকলে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, ম্যাগনেট আগে থাকা লাগবে। এই হচ্ছে আমাদের ধরো নর্থ পোল, এই হচ্ছে আমাদের সাউথ পোল। ঠিক আছে, তো আমাদের এখন আমাদের ফিল্ড লাইন দরকার। এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথে যাইতেছে। বাট এরপরে বিষয়টা দেখো, 0.2 মিটার ব্যাসার্ধে 6 টি পাকের কুণ্ডলী আছে। ঠিক আছে, তো এখন এই কুণ্ডলীটা যে আছে যে চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে। আমাদের চুম্বক ক্ষেত্র হচ্ছে এটা, চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে মানে হচ্ছে এরকম আছে। বুঝতে পারছো? এরকম কয়টা ভাগ আছে? 6টা ভাগ আছে। 6টা ভাগ আছে, তো তুমি এরকম 6টা ধরে নাও। তুমি এখানে 2টা আসছে, তো তুমি মনে করো এখানে 6টা ভাগ আছে। তো আমাদের পাক সংখ্যা ম্যাটার না, আমাদের ম্যাটার হচ্ছে এইখানে যে তোমার এরিয়া ভেক্টর আছে সেই এরিয়া ভেক্টরের ডিরেকশন গুলা। তাহলে তলের ডিরেকশন হচ্ছে এরকম। ঠিক আছে, তো তলের সাথে যদি আমরা লম্ব ভাবে আরেকটা ভেক্টর রাখি, সেই ভেক্টরটা হয় হচ্ছে কি এরিয়া ভেক্টর। এই তলের সাথে যেটা লম্ব, এই হচ্ছে আমরা তলের সাথে লম্ব ভাবে আরেকটা ভেক্টর রাখলাম। এই হচ্ছে তল, এই তলের সাথে এই যে কি লম্ব হচ্ছে। বুঝতে পারছো? এই হচ্ছে তলের সাথে লম্ব। তো এই দিকে যে ভেক্টরটা, এটাকে বলতেছে আমরা এরিয়া ভেক্টর। আর এটা হচ্ছে আমাদের বি। তো আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে এই যে বি এর সাথে এ এর কোণ। তাহলে এ এদিকে, বি কি এইদিকে। তাহলে বি থেকে এদিকে একটা আমরা যদি প্যারালাল লাইন ড্র করি, মানে এর এই পাদবিন্দু থেকে, তাহলে যে মাঝখানে যে কোণটা তৈরি হয় এই কোণটা হচ্ছে আমাদের অবজেক্টিভ বা বের করতে হবে থিটা। তাহলে আমরা একটু থিটা হিসাব বিকাশ করে বের করি।
আমাদের কি বলে দেওয়া আছে যে এই যে আমাদের কি আছে, এই যে আমাদের ক্ষেত্রটা আছে, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা ফিল্ডের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তার মানে আমার কিন্তু এই কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, এরিয়ার সাথে ফিল্ডের কোণ 30 ডিগ্রি বলে দেওয়া আছে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অনুরূপ কোণ অনুযায়ী এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এইটা আর এটা মিলে 90 ডিগ্রি, তাহলে থিটা অবশ্যই কি 90 - 30 ডিগ্রি। তাহলে থিটার মানে কত হইলো 60 ডিগ্রি। এইসব ম্যাথে তোমাকে মোস্টলি কেসে বের করতে হবে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড বি আর হচ্ছে এরিয়া ভেক্টর এ, এদের যে মধ্যবর্তী কোণটা। ঠিক আছে, আমাকে কিন্তু এটা ডিরেক্টলি দেওয়া ছিল না। এই আমাকে দেওয়া ছিল 30 ডিগ্রি, যেটা কি এই প্লেনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের কোণ। ঠিক আছে, যে প্লেনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের কোণ, বাট আমাদের প্লেনের সাথে লম্বভাবে থাকে হচ্ছে কে, লম্বভাবে থাকে হচ্ছে এরিয়া ভেক্টর। আমাদের দরকার এরিয়া ভেক্টর আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোণ। এটা দেওয়া ছিল 30, তাহলে এই দুটা যদি 90 হয় তাহলে এটা অবশ্যই 60। এটাই বেরোচ্ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের থিটা বের হয়ে গেছে। তাহলে আমাদের এখন ফ্লাক্স বের করার জন্য সূত্র কি? ফ্লাক্স বের করার জন্য সূত্র হচ্ছে এ বি কস থিটা। এ কত? এরিয়া। এরিয়া কি? বৃত্তাকার কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলী না, বৃত্তাকার কুণ্ডলী। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে 10 টেসলা। আর হচ্ছে কস থিটার ভ্যালু কত 60। এটা হিসাব করলে যা আসবে, আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে 0.3 মিটার, তাই না? সবকিছু দেওয়া আছে, এটা হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্সের আমরা একক নিয়ে কথা বলি নাই। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, ডাব্লিউ। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, ডাব্লিউ ই বি আর সংক্ষেপে বড়তে ডাব্লিউ আর ভি দিয়ে লিখি। ঠিক আছে। আচ্ছা, আমরা তো ম্যাগনেটিক, হ্যাঁ, আমরা তো জানি যে হচ্ছে কি ম্যাগনেটিক যে তোমার ফিল্ড আছে বি, সেটার একক হচ্ছে টেসলা। এটার আরেকটা একক আছে, ফায়ের একক হচ্ছে তোমার কি, আমি একটু আগে বললাম তোমাকে, ফায়ের একক হচ্ছে তোমার ওয়েবার, আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে বি এর আরেকটা একক হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার বি এর একক হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, আবার টেসলা আছে, তো দুইটাই হচ্ছে কি তোমার ইউজ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, এরপরে আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল করি। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমাদের আরেকটা কথা তো আছে, আমাদের এখানে আরেকটা কথা বলা ছিল 6টা পাক, তাই না, 6টা টার্ন। তাহলে এখানে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা কি একটা টার্নের জন্য, যে সম্পূর্ণটাকে তোমাকে 6 দিয়ে করে দিতে হবে। ঠিক আছে, তারপরে হ্যাঁ উত্তর আসবে। একটা টার্নের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 10 টেসলা, তাহলে 6টা টার্নের জন্য তোমার এখানে 60 টেসলা হবে। এই জন্য 6 × 10 60। হ্যাঁ, এটা একটু খেয়াল করো। তাই জন্য পরিমাণটা নেক্সটটা দিয়ে যাবে। নেক্সট টপিক আমরা আলোচনা করছি যে সুষম, সুষম চুম্বক ক্ষেত্রে আমরা যদি কোনো একটা চার্জকে রাখি, সেই চার্জের উপর, চার্জে যদি বেগ থাকে তাহলে সেই চার্জের উপর যে ফোর্সটা ফিল হবে সেই ফোর্সটার ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানকার টপিকের নাম কি? চুম্বক ক্ষেত্রের উপর গতিশীল চার্জের, সুষম চুম্বক ক্ষেত্রের উপর না, সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর প্রযুক্ত বল। এই জায়গায় আমাদের ঘটনা কি ঘটবে,
এই জায়গায় হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের যেরকম আগে আমাদের কি ম্যাগনেটিক ফিল্ড দরকার, তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের ম্যাগনেট দরকার, তাই না? ম্যাগনেটটা হবে এরকম। যাই হোক, এইটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ পোল। তো ম্যাগনেটিক ফিল্ড গুলা কিভাবে কাজ করতেছে? ম্যাগনেটিক ফিল্ড গুলা হচ্ছে তোমার এই লাইন বরাবর কাজ করতেছে, তাই না? তো তুমি কি করছো? তুমি যেটা করছো সেটা হচ্ছে, যাই হোক, তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি এখন ম্যাগনেটিক যে ফিল্ড আছে বা ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, সেখানে তুমি একটা চার্জ রাখছো। কি রাখছো? তুমি একটা চার্জ বা আধান রাখছো, ঠিক আছে? চার্জের ভ্যালু কত? প্লাস কিউ, ধনাত্মক চার্জ রাখছে এবং ধনাত্মক চার্জকে তুমি কি করলা, তুমি হচ্ছে ধনাত্মক চার্জকে তুমি হচ্ছে থিটা ডিগ্রি কোণে, এই যে ফিল্ড আছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কি, এটা হচ্ছে আমাদের চার্জ, সেটাকে তুমি কি করলা থিটা ডিগ্রি কোণে ভি ভেলোসিটিতে এদিকে ইনফেক্ট করলা থিটা ডিগ্রি কোণে। এই হচ্ছে আমাদের ঘটনা। এখন এখন কি হবে? এখন যখন এখানে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে কি এখানে একটা ফোর্স আছে বা বল আছে। চুম্বকের মাঝে বল থাকে না, তুমি যখন দুইটা চুম্বক একত্রিত করার চেষ্টা করো তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে ফোর্স সৃষ্টি হয়, সেই ফোর্সের কারণে কি হয়, দুইটা চুম্বক একে অপরের কাছাকাছি আসতে চায়, বিপরীত মেরু নিলে আর একই মেরু নিলে পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, হ্যাঁ, বিকজ বাই অ্যাট্রাকটিভ ফোর্স। এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা এই চার্জের মধ্যে হচ্ছে এক ধরনের কি ফোর্স আছে, মানে চার্জ করে তুমি ভেলোসিটি দিয়ে নিক্ষেপ করবা, সেখানে একটা ফোর্স থাকবে, তুমি কিন্তু সে ভেলোসিটি নিয়ে যাইতেছে। তো সে, তার যে পথ, এই পথে যাওয়ার কথা, নর্মালি এই ফিল্ড না থাকলে সেই পথে যাইতো, সে আর এই পথে যাবে না। গত ক্লাসে বলছিলাম যে সে কি করবে, বৃত্তাকার পথে বা একটা পথে সে পরিভ্রমণ করতে থাকবে। পথের আলোচনা আমরা নেক্সট ক্লাসে করবো যে কি পথে বা কি সাইকেলে বা কি মোশন তার হবে। বাট সে কি এই পথে থাকবে না, হয় সে নিচে যাবে, উপরে যাবে, অন্যদিকে বিচ্যুত ঘটবে, বিচ্যুতি যেটাকে বলে আর কি, ডেভিয়েশন করবে। যে তার যেখানে যাওয়ার কথা ফিল্ড না থাকলে সে ওই পথে যাবে না, ঠিক আছে? তাহলে কি করবে? তার উপর ফোর্স অ্যাপ্লাই হবে। আমরা চাইলে কি সেই প্রযুক্ত বলের মানটাই বের করতে চাই, যে কতটুকু ফোর্স এই চার্জের উপর অ্যাপ্লাই হবে, ঠিক আছে? সেই ফোর্সের মান, ফোর্সের ডিরেকশন, এগুলো আমরা বের করবো। সেটা বের করার জন্য আমাদের কি প্রয়োজন? সেটা বের করার জন্য আমাদেরকে হচ্ছে এক্সপেরিমেন্টালি এই জিনিসগুলো দেখা গেছে যে এখানে যে ফোর্সটা তৈরি হয় সেই ফোর্সটা কার কার উপর ডিপেন্ড করে। অবশ্যই তুমি বুঝতে পারতেছো চুম্বক ক্ষেত্রের মানের উপর ডিপেন্ড করবে, কারণ চুম্বক ক্ষেত্রে যদি বেশি হয় ফোর্সও বেশি হবে, চুম্বক ক্ষেত্রে যদি কম হয় ফোর্সও কম হবে। তার মানে কি, তোমার কাছে যদি একটা ছোট চুম্বক থাকে সেটা কি আকর্ষণ কম করবে, আর যদি বড় চুম্বক থাকে আকর্ষণ পরস্পরে কি বেশি করবে না? তার মানে ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে লাইন সংখ্যা, ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে ফ্লাক্স সংখ্যা, ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে এখানে এই চার্জিং অফ ক্ষেত্রের উপর কতটুকু ফোর্স তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আবার এই চার্জের মানের উপরও ডিপেন্ড করতেছে, এই চার্জ যদি বড় চার্জ দেয় তাহলে ফোর্স বেশি হবে, যদি ছোট চার্জ নিয়ে আসি তাহলে ফোর্স কি কম হবে, এরকম। আবার এই বেগের উপরও ডিপেন্ড করতেছে, বেগ যদি বেশি হয় তাহলে কি ফোর্স বেশি হবে, বেগ যদি কম হয় ফোর্স কম হবে, ঠিক আছে? ইনিশিয়ালি আমরা যদি বলি তাহলে এখানে আমরা দেখতেছি যে গতিশীল, সরি তড়িৎ ক্ষেত্র না, সব ক্ষেত্র।
ক্ষেত্রের উপর নির্ভর করে। 1 নম্বরে নির্ভর করে হচ্ছে তোমার আধানের মানের উপর। মানে যে আধানটা তুমি ছুটতেছো বা যে আধানটাকে তুমি বেগ দিতেছো সেই আধানের চার্জ যদি বেশি হয় সেক্ষেত্রে ফোর্স বেশি হবে। হ্যাঁ, তো আমরা বলি কিউ ইজ প্রপোর্শনাল। আমরা বলি যে ফোর্স যেটা অ্যাপ্লাই হতেছে ইজ প্রপোর্শনাল টু কিউ। এ হচ্ছে বেগের উপর। ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। তিনি হচ্ছে আহ তড়িৎ চুম্বক ক্ষেত্রের মানের উপর। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু বি। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তোমার এই ফোর্সটা ডিপেন্ড করে এই যে তড়িৎ ক্ষেত্র বি এর যে ডিরেকশন। হ্যাঁ, বি এর ডিরেকশনটা এই দিক বরাবর এই বি, আর হচ্ছে তোমার বি এর ডিরেকশনের যে মধ্যবর্তী কোণ থিটা, থিটার সাথে ডিপেন্ড করে না। থিটা যদি বেশি হয় তাহলে চুম্বক বলের মান বা ফোর্সের মানও এক্সপেরিমেন্টালি দেখা গেছে বেশি পাওয়া গেছে। তার মানে কিসের উপর? আগের বার বলছিলাম যে যদি থিটা বাড়াইলে ফোর্স বাড়ে বা অন্য কোয়ান্টিটির বাড়লে তাহলে কি হয়? সাইন হয়। তার মানে এখানে আমরা বলবো যে চুম্বক ক্ষেত্রের আধানের মধ্যবর্তী কোণের উপর, কোণের মধ্যে কোণের সাইন অনুপাতের উপর, অ্যাকচুয়ালি কোণের সাইন অনুপাতের উপর। অর্থাৎ কি? অর্থাৎ ফোর্স ডিপেন্ড করে সাইন থিটার উপর। সবগুলাকে যদি আমরা এখন যেটা করে মিলাই তাহলে আমরা কি পাই? এফ ইজ প্রপোর্শনাল টু তোমার হচ্ছে কিউ ভি ভি সাইন থিটা। এক্সপেরিমেন্টালি এখানে দেখা গেছে এফ এর ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, মানে এফ কে যদি কিউ ভি সাইন থিটা দিয়ে ভাগ করছে এক্সপেরিমেন্টাল, এই এক্সপেরিমেন্ট করে মানে ল্যাবে এটা করে, তখন দেখা গেছে কি কে এর ভ্যালু হচ্ছে কি 1। কে এর ভ্যালু যদি আমরা কিছু হইতো তখন কি সামনেটা আমাদের মুখস্থ করতে হতো, অন্যান্য ক্ষেত্রে যেগুলা। এইটা হচ্ছে তোমার গতিশীল আধানের উপর তোমার যদি চুম্বক ক্ষেত্র, মানে গতিশীল আধানের উপর চুম্বক ক্ষেত্রের যে প্রভাব বা চুম্বক ক্ষেত্র যে বল প্রদান করে সেটা হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে ফোর্সের ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু তুমি চাইলে কি করতে পারো, ভি এর সংখ্যাটা দিতে পারো। কিভাবে? তো এখান থেকে কি লিখে যায়? ভি ইকুয়াল টু কি? এফ বাই কিউ ভি সাইন থিটা। আমরা সূত্র থেকে কিভাবে সংজ্ঞা দেই? বি মানে কি? বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা কি বলতে পারি, যদি এখানে আমাদের কি হয়, এফ ইকুয়াল টু বি হইতে হয় তাহলে আমাদের কি হইতে হবে? কিউ সমান সমান 1 কুলম্ব হইতে হবে, ভি সমান সমান 1 মিটার পার সেকেন্ড হইতে হবে, থিটা সমান সমান 90 হইতে হবে। এই তিনটা জিনিস যদি মেনটেন করো তাহলে ফোর্স আর ভি সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি না যে একক চার্জের উপর একক বেগে নিক্ষিপ্ত কোন আধানের আধানকে চৌম্বক ক্ষেত্রের রাখলে তা যে বল অনুভব করে তাকে ওই, তাকে না, তাকে
তীব্রতা বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা বি এর সংজ্ঞা দিতে পারি। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা বি এর ভ্যালু বের করতে পারি। এরপরে আমাদের ফোর্সের তো এখন ডিরেকশন বের করতে হবে। এটা তো আমরা গেলে হচ্ছে মান বের করলাম, যে যে পরিমাণ ফোর্স হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম সেই ফোর্সের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখন আমাদের যদি ডিরেকশন বের করতে হয়, তাহলে ডিরেকশনটা কি হবে? কোন ডিরেকশনে আমাদের হচ্ছে চৌম্বক ক্ষেত্র কাজ করবে। চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন বের করার জন্য আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা আমরা আগে প্লেন কল্পনা করি। এই হচ্ছে আমাদের প্লেন গুলো, হ্যাঁ, এই হচ্ছে তল। এই হচ্ছে আমাদের তল। তো এই তলটা হচ্ছে, যেটা আমাদের তল। তো আমাদের হচ্ছে এই সূত্রটা দেখে তোমার কি মনে হইতেছে? এই সূত্রটা তুমি যখন দেখতেছো তখন তোমাকে কি ডট গুণ বা ক্রস গুণ এরকম কিছু ফিল হইতেছে? যদি সাইন থিটা থাকে তখন আমরা কি বলি সেখানে? সাইন থিটা যদি কোনো কিছুর সাথে থাকে সেটাকে আমরা কি বলি? ক্রস গুণ হয় না? তাহলে এখানে কিউ তো হচ্ছে স্কেলার, চার্জ তো স্কেলার, তাই না? তাহলে হয় বি আর বি, দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের হিসাব করে দেখতে হবে। তাহলে এখান থেকে আমরা ফোর্সটা কি বলতে পারি? কিউ ইন্টু পি ক্রস বি, ঠিক আছে। মানে ভি ক্রস বি করলে আমরা পাই কি? সাইন থিটা। এখন তুমি বলতে পারো ভাই তাহলে বি ক্রস বি না কেন? সেটা এখানে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। এদের আলোচনা কি? এটা হচ্ছে আমাদের কিউ চার্জ, এটা কি আমাদের প্লাস কিউ চার্জ, ধনাত্মক আধান, ঠিক আছে। ধনাত্মক আধান। এখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করতেছে? এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে আমাদের, এদিক বরাবর আমাদের ভ্যালোসিটি কাজ করতেছে, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এখন আমাকে বলো তো যে এই দুটা থেকে যে আমি বি ক্রস বি বি ক্রস বি করি তাহলে কোন দিকে ঘোরাইতে হবে? এই দিকে ঘোরাইতে হবে না? তো তোমাকে গত ক্লাসে বলছিলাম যে কি, গত ক্লাসে তোমাকে বলেছিলাম যে যদি এরকম হয় যে বি থেকে তুমি যদি বি এর দিকে ঘোরাও, সরি বি থেকে যদি বি এর দিকে ঘোরাও তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে এই দিক বরাবর স্ক্রু ঘুরাইতে হবে। তো এই দিক বরাবর স্ক্রু ঘুরাইলে জিনিসটা কি হবে বলো তো? ভিতরের দিকে ঢুকবে না? ভিতরের দিকে ঢুকা মানে কি তলের নিচ বরাবর যাইতেছে, ঠিক আছে। তলের নিচ দিকে যাইতেছে। আর যদি তুমি হচ্ছে নিচের দিকে, তোমার হচ্ছে কি ডিরেকশন কার নির্দেশ করবে? ফোর্স এর ডিরেকশন নির্দেশ করবে। এই দিকে কি ফোর্স না, নিচের দিকে ফোর্স বা বলের ডিরেকশন নির্দেশ করবে। তাহলে বলটা এদিকে হবে। এখন চার্জ যদি পজিটিভ চার্জ না হয় নেগেটিভ চার্জ হয়, পুরা ঘটনা একই, হ্যাঁ, পুরা ঘটনা কি সেই, বাট কি এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবার যদি নেগেটিভ চার্জ হয় সেক্ষেত্রে আমরা ই এর ডিরেকশন ধরা হচ্ছে এইদিকে, বি এর ডিরেকশন হচ্ছে এইদিকে, বাকি সবকিছু সেম। বাকি এবার হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জের জন্য কি হবে বলো? এবার তুমি যদি বি ক্রস বি করো, বি ক্রস বি করলে কি এই তোমার হচ্ছে কি এদিকে ঘোরাবা, স্লো যদি এদিকে ঘোরাও তখন কি হবে? ভিতরের দিকে ঢুকবে। তাহলে ভিতরের দিকে ঢোকা মানে কি নিচের দিকে যাওয়া, আর বাইরের দিকে আসা মানে কি উপরের দিকে যাওয়া, ঠিক আছে। মানে তোমার খাতা চিন্তা করো, খাতায় তুমি নিচের দিকে যদি মানে এইভাবে ঘোরাও, ওইভাবে ঘোরা মানে কি এইভাবে ঘোরা মানে হচ্ছে ক্লক ওয়াইজ ঘোরা। খাতায় যদি তুমি একটা স্ক্রু দিয়ে ক্লক ওয়াইজ ঘোরাও, স্ক্রুটা কি ভিতরের দিকে যাবে, এই জন্য আমরা বলি নিচের দিকে যাবে। আর যদি খাতায় তুমি হচ্ছে স্ক্রু নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে স্ক্রুটা খাতা থেকে বের হয়ে আসবে, তার মানে কিন্তু উপরের দিকে যাবে। তো প্লাস চার্জের জন্য যদি ফোর্স নিচের দিকে হয়, মাইনাস কিউ চার্জের জন্য ফোর্স কি উপরের দিকে হওয়ার কথা না? বাট তুমি যদি ভি ক্রস বি করো তাহলে কি নিচের দিকেই ফোর্স পাবা। তার মানে চার্জ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে তোমার ফোর্সের ডিরেকশন হবে কি মাইনাস কিউ ইন্টু ভি ক্রস বি। তো ক্রস গুণের সামনে যদি মাইনাস থাকে তাহলে এটা উল্টায় যায়, তাহলে হয় কি বি ক্রস বি। মানে নেগেটিভ চার্জের জন্য তোমাকে কি মনে রাখতে হবে? নেগেটিভ চার্জের জন্য তোমাকে মনে রাখতে হবে যে
সেক্ষেত্রে ক্রস কোণের যে হিসাবটা সেটা উল্টে যাবে, ঠিক আছে? ফোর্সের। আর পজিটিভের ক্ষেত্রে কি ভি ক্রস বি, আর নেগেটিভের ক্ষেত্রে কি পি ক্রস ভি। এটা যাতে মনে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের ফোর্সটা কি হবে, বি ক্রস বি করলে, বি ক্রস বি করলে আমাদের ডিরেকশন হবে কি এই দিক বরাবর। আর এটা ডিরেকশন হবে কোন দিক বরাবর, বি ক্রস বি তে নিচের দিক বরাবর। এই হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন। এখানে আর হচ্ছে আমাদের স্পেশাল কেস আছে। স্পেশাল কেস হচ্ছে যদি আমাদের এখানে থিটার ভ্যালু, থিটা যদি কি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের ফোর্সও কি 0 হবে। কারণ কি, তুমি যদি যেদিকে ফিল্ড আছে, হ্যাঁ, যেদিকে ফিল্ড আছে এই দিক বরাবরে যদি তুমি আধানকে নিক্ষেপ করো, তো যেদিকে ফিল্ড ওই দিকে চার্জ যাইতেছে, তার মানে কি, তার মানে কি ফোর্স কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না। যদি 90 ডিগ্রিতে যায় তাহলে সর্বোচ্চ ফোর্স অ্যাপ্লাই করতে, তার মানে কি, মনে করো পানি এদিকে যাইতেছে, তো তুমি পানির উপরে যদি বসে থাকো, তুমি কি পানি অনুভব করবে, পানি তোমার ধাক্কা মারতেছে, মারতেছে হয়। পানি যেদিকে যাইতেছে তুমি যদি তার থেকে লম্বা ভাবে যাইতে চাও তাহলে প্রতি ক্ষেত্রে পানি তোমার কি ধাক্কা মারবে। এরকম ভাবে চিন্তা করো, তো ইলেকট্রন মনে করো একটা কণা, যে এই স্রোতের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে সর্বোচ্চ বাধা হবে লম্বা বরাবর গেলে। তাহলে এফ যদি মানে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ফোর্স আমাদের 0। আর থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে ম্যাক্সিমাম ফোর্স সে ফিল করবে। এটা কত, এটা হচ্ছে কি ইউ ভি ভি। আর আমাদের আরো ফিল ফেলতে পারে, আমাদের এখানে হচ্ছে তোমার হচ্ছে চার্জের পরিমাণ কিউ যদি তোমার 0 হয়, অথবা আমাদের যদি হচ্ছে তোমার ভ্যালোসিটি 0 হয়, সেই ক্ষেত্রে আমাদের কি ফোর্সের পরিমাণ 0। ঠিক আছে, স্থির চার্জের উপর কোনো ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করার, হ্যাঁ। ভ্যালোসিটি 0 মানে কি স্থির চার্জ, কিউ 0 মানে কি অচার্জিত বস্তু। অচার্জিত বস্তু কিংবা স্থির চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। তাহলে এখানে শর্ত কি, শর্ত হচ্ছে চার্জ থাকতে হবে, ভেলোসিটি থাকতে হবে, এবং সোজা যাওয়া যাবে না, যেতে হবে কি অ্যাঙ্গেল করে। এই সব যদি অ্যাপ্লাই মানে এই সব যদি ঘটে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ওই বস্তুটা ওই চার্জটার উপর কি সে ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সের ভ্যালু কত, ইউবিবি সাইন থিটা। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত হচ্ছে পড়াশোনা। তো এগুলো ভালো মতো করো। আর এই টপিকের আন্ডারে যে ম্যাথ গুলো আছে সেগুলো আমি পরে দিয়ে দেবো। সেটা এই পর্যন্ত, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের তোমার কত, লেকচার 4। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, ভালো থাকো, আল্লাহ হাফিজ।